ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে ৫টি প্রধান শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানকে কোনো ধরনের ক্ষতিপূরণ বা যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি না দেওয়া, ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা, জব্দ করা ইরানি সম্পদের ২৫% মুক্ত না করা এবং সব ফ্রন্টে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনার ফলাফলের সঙ্গে যুক্ত রাখা। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দেয়া। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়, পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা দীর্ঘমেয়াদী সমঝোতা আনতে ব্যর্থ হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। ভারতের এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি এক মামলার শুনানিতে মন্তব্য করেছে যে আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলে দিলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। ঘটনাটির শুরু গত মার্চ মাসে। সে সময় অভিযোগ ওঠে কয়েকজন যুবক মাঝ গঙ্গায় একটি নৌকায় বসে চিকেন বিরিয়ানি খান এবং পরে খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলে দেন। এই ঘটনায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করে দাবি করেন গঙ্গার মতো পবিত্র নদীতে আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আইনি সংবাদ মাধ্যম বার অ্যান্ড বেঞ্চ এর প্রতিবেদন অনুযায়ী মামলাটির শুনানি হয় রাজীব হুলচান শুক্লার বেঞ্চে। গত 15 মে জামিনের শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন গঙ্গায় আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তবে আদালত এটাও জানায় যে অভিযুক্তরা নিজেদের আচরণের জন্য অনুতপ্ত এবং তাদের পরিবারও দুঃখ প্রকাশ করেছে। মামলার আরও একটি অভিযোগ ওঠে যে অভিযুক্তরা নৌকার মালিককে ভয় দেখিয়ে জোর করে নৌকাটি নিয়ে গিয়েছিলেন। যদিও এই অভিযোগ নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, নৌকার মালিক যদি সত্যি ভয় দেখানোর শিকার হয়ে থাকেন তাহলে তিনি শুরুতেই কেন অভিযোগ জানাননি তা স্পষ্ট নয়। আদালত আরও জানায় অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে তার কোনোটিতেই 7 বছরের বেশি কারাদণ্ডের বিধান নেই। সব দিক বিবেচনা করে 5 অভিযুক্তকে জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিন মঞ্জুরের ক্ষেত্রে আদালত লক্ষ্য করেছে যে অভিযুক্তরা গত 17 মার্চ থেকে কারাগারে বন্দী রয়েছেন এবং নিজেদের ভুল বুঝতে পেরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে অভিযুক্তদের পরিবারও এই ঘটনার জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন কোনো কাজ আর পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করা হয়েছে। আদালত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জানায় যেহেতু অভিযুক্তদের পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তারা ইতোমধ্যে বেশ কিছুদিন কারাভোগ করেছেন এবং নিজেদের আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন, তাই প্রাথমিকভাবে তাদের জামিন মঞ্জুর করার মতো যৌক্তিক ভিত্তি তৈরি হয়েছে।
Leaders of the two countries have signed agreements to deepen practical cooperation, which we fully support. Russia and China stand side by side for common development, benefiting young people and all people. Such cooperation is timely and far-reaching. We are here in Harbin for the China-Russia Expo, coming from Russia's Sakha Republic. Our region is dominated by agriculture. We are seeking advanced farming technologies, including irrigation equipment and harvesters. We hope to reach deals in the coming days to boost local development. 我们由衷地感到振奋。 We are greatly inspired by the congratulatory letters from the heads of state of China and Russia. We will keep building targeted and efficient cooperation platforms and smooth channels for subnational exchanges between China and Russia. который поставляется из России в Китай, это в основном 95%. Regular China-Russia economic and trade events continuously bring fresh cooperation opportunities for both sides. This field trip to Zhilong Building Materials Market has helped us explore more practical directions and modes for bilateral cooperation. Relying on Bariacea's abundant mineral resources and sound logistics conditions, we plan to build industrial parks focusing on home building materials, mineral resources, and energy sectors in Russia. We will introduce advanced Chinese technologies and management models to drive coordinated industrial upgrading. ইরানের নেতৃত্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবারও চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার দেওয়া এক কঠোর বার্তায় তিনি তেহরানকে সতর্ক করে বলেন, দ্রুত চুক্তি না করলে দেশটির আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে। তাদের জন্য ভালো হবে তারা যেন খুব দ্রুত পদক্ষেপ নেয়, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মনে রাখতে হবে সময় অত্যন্ত মূল্যবান। এই হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ৮ ঘন্টারও বেশি সময় ধরে ফোনালাপ হয়েছে ট্রাম্পের। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মাঝেই ইরানের সঙ্গে পুনরায় পুরোদমে সংঘাত বা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই আলোচনাকে অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফোনালাপে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক কৌশলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক 3 দিনের বেইজিং সফর নিয়েও নেতানিয়াহুকে ব্রিফ করেন। চীন সফরের সময় বেইজিং প্রশাসন ও তেহরানের জ্বালানি বা তেল কূটনীতি নিয়ে ট্রাম্পের কী ধরনের আলোচনা হয়েছে তার একটি খতিয়ান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানান। রাস্তায় নামাজ আদায় ও প্রকাশ্যে পশু জবাই নিয়ে প্রশাসনিক কড়াকড়ি সিদ্ধান্ত ঘিরে সমালোচনা চলছিলই। সেই বিতর্ক থামার আগে এবার নতুন এক বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি ভাতা ও সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এর ফলে দীর্ঘদিন ধরে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী প্রকল্প আগামী মাস থেকে বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সামনে সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে ধর্মীয় পরিচয় ভিত্তিক অনুদান ও সহায়তা কর্মসূচিগুলো আর কার্যকর থাকবে না।
সরকারি সূত্র অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত যেসব প্রকল্পে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে অনুদান বা সহায়তা দেওয়া হতো সেগুলোর উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা মাসিক ভাতা কর্মসূচি। এর আগে এই প্রকল্পের আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হতো। পরে সেই পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হয়। বহু বছর ধরে চালু থাকা এই সহায়তা প্রকল্পকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীরা একে ভোট ব্যাংক রাজনীতি বলে সমালোচনা করলেও সমর্থকরা বলতেন ধর্মীয় দায়িত্ব পালনকারীদের আর্থিক সহায়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে ধর্মভিত্তিক অনুদান কাঠামো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভবিষ্যৎ আর্থিক সহায়তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্য সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন সিদ্ধান্ত সামনে আসা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ক্ষমতা আসার পরপরই ধারাবাহিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে নতুন প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত হিসেবেও দেখছেন। ইসলামের রীতিস্পন্দন, বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক মক্কার পবিত্র মসজিদুল হারাম, যুগের পর যুগ ধরে যা কোটি কোটি বিশ্বাসীর আশ্রয়স্থল। তবে আজকের এই সুবিশাল রূপ কিন্তু একদিনে তৈরি হয়নি। শতাব্দীর পর শতাব্দীর ধরে চলা রূপান্তর আর আধুনিক প্রকৌশলীর এক অনন্য মহাকাব্য এই মসজিদুল হারাম। ইসলামের প্রাথমিক যুগ থেকে প্রয়োজন অনুযায়ী একাধিকবার সম্প্রসারিত হয়েছে এই পবিত্র স্থান। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর আমল থেকেই মসজিদুল হারামের সীমানা বাড়ানোর কাজ শুরু হয়। কালের পরিক্রমায় ওসমানী আমল পেরিয়ে আধুনিক সৌদি আরবের হাত ধরে এই রূপান্তর গতি পায় এক ভিন্ন মাত্রায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 19বিংশ শতাব্দীর শেষের দিকেও সাফা ও মারোয়ার পাহাড় দুটি আজকের মতো উন্মুক্ত ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী বিবি হাজরা পানির সন্ধানে ছুটে চলার সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত পথটি তখন ঢাকা ছিল সাধারণ ভবন আর লোকালয়ে। কিন্তু আধুনিক ধর্মীয় প্রয়োজন এবং লাখো হাজির নিরাপত্তার কথা চিন্তা করে ভেঙে ফেলা হয় সেসব প্রাচীন স্থাপনা। আজ সেই পথটি পুরোপুরি উন্মুক্ত এবং মূল মসজিদের অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক ধরে চলা এই মেগা প্রজেক্ট সৌদি কর্তৃপক্ষ ব্যয় করেছে শত শত বিলিয়ন সৌদি রিয়াল। লক্ষ্য একটাই, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা আল্লাহর মেহমানদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। শুধু আধুনিকায়নই নয়, শত বছরের পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্থাপত্যবিদ্যার এক অভূতপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে এখানে। তবে এই বিশাল অগ্রযাত্রার পথটি সহজ ছিল না। আধুনিক অবকাঠামোর প্রয়োজনে অনেক সময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন স্থাপনা ভেঙে ফেলতে হয়েছে। ঐতিহ্য রক্ষা আর কোটি মানুষের আবাসন ও সুরক্ষার প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা ছিল সৌদি প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময়ের আবর্তে মক্কার পবিত্র এই আঙ্গিনা শুধু তার পরিধি বাড়ায়নি, বরং হয়ে উঠেছে আধুনিক প্রকৌশল আর ইসলামী ঐতিহ্যের এক মহিমান্বিত মিলনমেলা, যা যুগের পর যুগ ধরে কিয়ামত অবধি বিশ্ব মুসলিমের হৃদয়ে জাগিয়ে রাখবে চিরন্তন প্রশান্তি। ইমরান হুসাইন, NTV অনলাইন। যুক্তরাষ্ট্রকে বাস্তবে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। ইরানের শীর্ষ কর্মকর্তা এবং দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক IRGC কমান্ডার মহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর অবরোধ বন্ধ না করলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি, অবরোধ প্রত্যাহার করুন, এর আগেই যেন ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত না হয়। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে আখ্যা দেন এবং বলেন, এর মোকাবিলা করা তেহরানের অধিকার। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যত দীর্ঘ সময় ইরানের নৌ অবরোধ চালিয়ে যাবে, তত বেশি ক্ষতির মুখে পড়বে বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধ
বন্ধে সম্ভাব্য আলোচনা নিয়েও মন্তব্য করেন রেজাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। তিনি আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রকেই নিজেদের প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারের ওপর রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। গত 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার শর্ত অনুযায়ী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। 1991 সালে সোমালিয়া থেকে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিল সোমালিল্যান্ড। 3 দশক পেরিয়ে গেলেও এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি স্বঘোষিত এই রাষ্ট্রটির। তবে স্বাধীনতা দিবস ঘিরে রাজধানী হারগেইসা জুড়ে এবারও দেখা গেছে উৎসবের আমেজ আর নতুন আশার বার্তা। শহরের বিভিন্ন সড়ক ও খোলা প্রান্তরে উঠছে সোমালিল্যান্ডের সবুজ, সাদা ও লাল রঙের পতাকা। স্বাধীনতা দিবস সামনে রেখে স্থানীয় নারী পুরুষ অংশ নিচ্ছেন নানা আয়োজনে। শহরের কেন্দ্রস্থলে নারীদের পতাকা হাতে নাচতে দেখা গেছে। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রিতে। পতাকা বিক্রেতা আব্দি বিশা ইব্রাহিম বলেন, দেশের পতাকা বিক্রির মধ্য দিয়েই তিনি নিজের জাতিসত্তা ও স্বাধীনতার দাবিকে তুলে ধরেছেন। নিজের জীবদ্দশাতেই বহু দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমালিয়ার গৃহযুদ্ধের পর 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। এরপর থেকে অঞ্চলটি নিজস্ব সরকার, মুদ্রা ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করে আসছে। তবে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলের রেড বিচ এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী বলছে, তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারির পরিধি আরও বাড়িয়েছে এবং বর্তমানে পুরো এলাকা তাদের সামরিক পর্যবেক্ষণে রয়েছে। ইরান জানিয়েছে, প্রতিপক্ষ বা শত্রু ভাবাপন্ন দেশগুলোর সামরিক জাহাজ ও যুদ্ধ জাহাজকে এর প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ জাহাজ আগের মতোই চলাচল করতে পারবে। গত কয়েকদিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় 30 থেকে 40টি জাহাজ এই পথ অতিক্রম করেছে, যার বেশিরভাগই ছিল চীনা কোম্পানির মালিকানাধীন। তবে আইআরজিসির নতুন এই কঠোর অবস্থানের পর গত 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।